আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর জন্মদিন আজ, জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলায় ৮ বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। মোট নিহত ৫০। দুটি মসজিদে হামলা চালিয়েছে ব্রেন্টন একাই। দেশবাসীর গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। ভুল রাজনীতির কারণে বধির হয়ে গেছে বিএনপি জামায়াত, বলেছেন মোহাম্মদ নাসিম। মিয়ানমারের সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর তাড়াহুড়ো করে সম্পাদিত প্রত্যাবাসন চুক্তিটি ভুল ছিল, তাই ফেরত পাঠানো যাচ্ছে না রোহিঙ্গাদের, অভিযোগ বিশ্লেষকদের। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলাম, এবারে বিস্তারিত। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। গোপালগঞ্জ থেকে রোকনুজ্জামানের রিপোর্ট, সাথে ছিলেন শফিকুল ইসলাম সাবু। মধুমতি আর বাইগান নদীর পাড়ে টুঙ্গিপাড়া সারা বিশ্বে পরিচিত বঙ্গবন্ধুর জন্মভূমি বলে। তার নেতৃত্বে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় হয় বিশেষ মুনাজাত। পরে আওয়ামী সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমাধিসৌধে ফুল দেন। পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টুঙ্গিপাড়ার মাটিতে জাতির পিতার বেড়ে ওঠার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার ভিতরে একটা দানশীল মনোভাব, মানুষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার টানেই তিনি আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আজকে আমাদের লক্ষ্য বাংলাদেশকে তিনি যেভাবে দেখতে চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলা, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। শিশুরাই একদিন এদেশের নেতৃত্ব দিবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আমারও প্রতিজ্ঞা ছিল যে এই বাংলাদেশকে বাবার স্বপ্ন পূরণ করে উন্নত করে গড়ে তুলব। দেশের মানুষ যদি ভালো থাকে, উন্নত জীবন পায়, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আর সে কারণেই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি যে এই বাংলাদেশকে গড়ে তুলব উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, যেন আজকের শিশু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ পায়, সুন্দর একটা জীবন পায়, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করে যাচ্ছি। জানান, শিশুদের জন্য ভবিষ্যৎ বাসযোগ্য সুন্দর পৃথিবী করতে সরকার কাজ করে যাচ্ছে। বাঙালির হাজার বছরের আন্দোলন সংগ্রাম যে মানুষটির মধ্য দিয়ে একটি স্বাধীন জাতি রাষ্ট্রের রূপ লাভ করেছে, সেই মানুষটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৯৯তম জন্মবার্ষিকী। ক্ষুধা দারিদ্র্যকে জয় করে বাঙালি জাতি উন্নত বিশ্বের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে, তেমনটি জাতির জনকের জন্মদিনে প্রত্যাশার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দিনের শুরুতে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলীয় সভাপতি আবারও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের প্রতিটি দিন কাটিয়েছেন দেশের মানুষের মুক্তির সংগ্রামে। জেল জুলুম হুলিয়া ছিল তাঁর নিত্যসঙ্গী। বাংলার মানুষের মুক্তির সংগ্রামের আপোষহীন বঙ্গবন্ধু তাঁর লক্ষ্যে ছিলেন হিমালয়ের মতো অটল।
শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু জাতির জনক। 1920 সালের 17 মার্চ রাত 8টায় জন্ম নেন বাংলার এই নক্ষত্র। বাবা শেখ লুৎফুর রহমান ও মা শাহেরার কাছে নাম তার খোকা। 4 বোন আর 2 ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। কিশোর শেখ মুজিবকে দেখেই বাবা মা বুঝতে পেরেছিলেন নেতৃত্বের গুণ নিয়ে জন্মেছেন তাদের খোকা। উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্য সে কি করত, তার যা উদ্দেশ্য সেই সফল করত এবং সৎসাহসী, সচ্চরিত্র এবং দয়াবান। তুমি বাংলার চির সম্রাট, অন্ধকারের শশীরে মুজিব। কিশোর বয়সেই রাজনীতিতে জড়িয়ে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারুণ্যে সান্নিধ্য পান মাওলানা ভাসানী ও শহীদ সোহরাওয়ার্দীর। ঘাত প্রতিঘাত, জেল জীবন সব পেরিয়ে 1971-এর 7 মার্চ বজ্রকণ্ঠে ঘোষণা দেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 71-এর 25 মার্চ রাতের আধারে বঙ্গবন্ধুকে আবারও গ্রেফতার করে পাকিস্তানিরা। জাতির বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষীরে মুজিব, পায়া যাও রে। স্বাধীন দেশে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না, ছিলেন দেশের আপামর জনতার নেতা। এমনটাই বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। কতবার চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে মুছে ফেলানোর জন্য বাঙালির জীবন থেকে, হৃদয় থেকে, কিন্তু পায়নি, কোনো অপশক্তি পায়নি। কারণ বাঙালি যুগ যুগ ধরে শুধু নয়, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি সারা দুনিয়ায় থাকবে, বাংলা চিরদিন তাদের হৃদয়ে থাকবে। 1975-এর 15ই আগস্ট স্বাধীন দেশে নেমে এলো বিভীষিকাময় কালো রাত। সেই রাতে বাংলার কিছু কুলাঙ্গার চরম নিষ্ঠুরতায় গুলি ছুড়ে ঝাঁঝরা করে দেয় বঙ্গের শ্রেষ্ঠতম বন্ধুর বুক। বর্তমানে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। মুজিব তোমায় ভুলি নাই মোরা, ভুলবো না কোনোদিন। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে শ্বেতাঙ্গ চরমপন্থী ব্রেন্টন ট্যারেন্টের গুলিবর্ষণে নিহত বাংলাদেশিদের সংখ্যা 8-এ পৌঁছতে পারে বলে আশঙ্কা করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যেসব বাংলাদেশি মারা গেছেন তাদের লাশ দেশে আনতে চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমাদের মিশন এখনো এক্সাক্ট নাম্বার দিতে পারেনি, কারণ আমরা কয়েকটি নাম্বার পেয়েছিলাম। আগে আমাদের বলেছিল যে নাম্বার 4, কিন্তু এখন শুনতেছি যে 8-এ পৌঁছেছে। সমন্বয়ের কোনো ঘাটতি নাই, প্রত্যেক দিন তারা ফোন করছে, আমরা ফোন করছি এবং তারা আপডেট দিয়েই যাচ্ছে, কিন্তু তারা তথ্যগুলো সবগুলো সঠিক পাচ্ছে না, বিকজ ওখানকার হাসপাতালগুলো সব তথ্য সাথে সাথে দেয় না। এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে গুলিতে নিহত নারায়ণগঞ্জের ওমর ফারুকের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তাঁর পরিবার। একমাত্র উপার্জনকারী ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা তারা। 2015 সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান নারায়ণগঞ্জ বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার বাবা হারা 3 বোনের একমাত্র ভাই ওমর ফারুক। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন তিনি। 16 নভেম্বর দেশে এসে 18 জানুয়ারি নিউজিল্যান্ড ফিরে যান ফারুক। স্ত্রী সঞ্জিদা জামান নিহার এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার পর থেকে নিখোঁজ থাকেন ওমর ফারুক। পরে স্বজনরা নিশ্চিত হন তিনি নিহত হয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে শোক আর হতাশায় স্বজনরা। লাশ ফিরিয়ে আনার দাবি তাদের। আপনাকে হাত জোর করে বিনতি করতেছি, আপনার আইন না দেন, আমার বাইরে দেখান, বাইরে দেখান, আমরা এইটাই খুশি, আমার একটু দেখাই দেন। সংসার আমার কেমবে চলবো, আমার বাবাই তো সবকিছু করছে, এখন আমরা এই সংসার চলবো কেমবে, আমার এই যুবক মাইয়া বিয়া দিব, এই কেমবে চলবো। এই ছেলেটা এই ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ছেলে, এর বাপ নাই, বাবু মারা গেছে, শুধু সে, তার টাকাই এই সংসার চলে। এখন তার বোন আছে, একটা বোন আছে, মা আছে, তাদেরকে কীভাবে হেল্প করা যায়, কীভাবে ক্ষতিপূরণ নেওয়া যায়, আমাদের প্রধানমন্ত্রী যেন সেটা ব্যবস্থাটা করে।
জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এবার স্বাধীনতা দিবস উদযাপন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের কর্মসূচি ঠিক করতে রবিবার দলের নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, এবছর এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে যখন দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী বেগম খালেদা জিয়া সহ গণতন্ত্রকামী নিরপরাধ হাজারো রাজনৈতিক কর্মী মিথ্যা মামলায় কারাবন্দী। দেশে গণতন্ত্র নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। এমন অবস্থায় বিএনপি চায় দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারগুলো ফিরিয়ে দিতে। সরকার গ্যাসের দাম বাড়ালে বিএনপি প্রতিবাদ করবে বলেও জানান মহাসচিব। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সারা দেশে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও বিএনপি দিবসটি উদযাপন করবে বলে জানান মির্জা ফখরুল। এই দিনটি আমরা উদযাপন করতে চাই বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, হাজার হাজার নিরপরাধ মানুষকে মুক্ত করা এবং এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার একটা সংগ্রাম হিসেবে আমরা এই দিনটি উদযাপন করতে চাই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবে আওয়ামী লীগ। ৯৯তম বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী জাতীয় থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ পরিসরে পালনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিকে রাজধানীর বিজয়নগরে বধির স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, ভুল রাজনীতির কারণে এখন বধির হয়ে গেছে বিএনপি জামায়াত। বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান নাসিম। এ সময় বধির শিশু কিশোরদের হাতে পুরস্কার ও পুষ্টিকর খাবার তুলে দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপির বন্ধুদেরকে বলবো, ভুল রাজনীতি করে ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কোথাও আপনারা নাই। আপনার নির্যাতনের কথা বলেন, আমরা নিজেরা নির্যাতন শিকার হয়েছি, বারবার নির্যাতন শিকার হয়েছে আপনাদের আমলে। শেখ হাসিনা সহ এই নেতারা বসে আছে, আমরা সবাই নির্যাতন শিকার হয়েছি, কিন্তু কোনোদিনও স্বৈরাচারের কাছে অন্যায়ের কাছে মাথা নত করি নাই। আর আজকে আপনারা এত অন্যায় করেছেন, এত পাপ করেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে আপনারা এখন নিজেরা এদের মতো বধির হয়ে গেছেন, এখন আর কথা বলতে পারে। আপনার নেতৃত্ব জেলে আছে, আপনারা নিজেরা বধির হয়ে গেছেন, জনগণকে যা দিতে পারেন না। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর তাড়াহুড়ো করে সম্পাদিত প্রত্যাবাসন চুক্তিটি ভুল ছিল বলে মনে করেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ কারণেই রোহিঙ্গাদের ফেরত দেওয়া যাচ্ছে না বলে মনে করেন তারা। দ্বিপক্ষীয়ভাবে সমাধানের চেষ্টা থেকে বেরিয়ে ইস্যুটির আরও বেশি আন্তর্জাতিকরণ করা উচিত বলেও মন্তব্য তাদের। বিশাল সংখ্যক রোহিঙ্গাকে ফেরত দিতে ২০১৭ সালের নভেম্বর মাসে মিয়ানমারের সাথে চুক্তি করে বাংলাদেশ। চুক্তিতে সই করেন সে সময়ের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয়ভাবে সংকট সমাধানই ছিল চুক্তিটির মূল লক্ষ্য। তবে সাবেক কূটনীতিকদের দাবি, চুক্তিতে প্রধানমন্ত্রীর কোনো গাইডলাইন প্রতিফলিত হয়নি। এমনকি চুক্তিটি করার ক্ষেত্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুব বেশি তাড়াহুড়ো করেছেন। ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শনাক্তের ক্ষমতা এককভাবে মিয়ানমারকে দেওয়া হয়েছে, যা সঠিক হয়নি বলে দাবি তাদের। যে ধরনের একটা কাগজ আমরা সই করে এসেছি, আমাদের আগের পররাষ্ট্রমন্ত্রী যেটা করেছেন, সেখানে কিন্তু এই যে চেক আপ এবং সিদ্ধান্ত নেওয়ার যে কে ওদের লোক আর কে ওদের না, এটা পুরোই আমরা মিয়ানমারের লোকদের হাতে ছেড়ে দিয়েছি। এটা যদি এমন হতো যে তৃতীয় কেউ করবে, মনে করুন ইউএনএইচসিআরকে যদি দায়িত্ব দেওয়া হতো, সেটা একটা ধরন হতো। এটাতে প্রথম থেকেই মনে হচ্ছিল যে মিয়ানমার আসলে এমন একটা কিছু করার চেষ্টা করতেছে যাতে করে এদেরকে নিতে না হয় অথবা দীর্ঘমেয়াদে দেরি করিয়ে দেওয়া যায়। আসলে আমাদের ওই মুহূর্তে এটা কাগজ সই না করে বরং আমাদের আরও আলাপ আলোচনা, আরও নেগোসিয়েশন করার পরেই একটা এগ্রিমেন্টে আসা উচিত ছিল। যারা এই নেগোসিয়েশনে ছিলেন, যে যখন একটা দেশে জেনোসাইড বা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি হয়, তখন কিন্তু বিষয়টা দ্বিপক্ষীয় থাকে না, তখন আপনাতেই আন্তর্জাতিক হয়ে যায়। সেই জায়গায় যদি জোরটা দেওয়া হতো, তাহলে হয়তো এই ধরনের চুক্তিতে হয়তো নাও যেতে পারত। সেই জায়গায় কোনো সন্দেহ নেই, একটা বড় ভুল ছিল।
রোহিঙ্গাদের ফেরাতে হলে বাংলাদেশকে দ্বিপক্ষীয় প্রচেষ্টা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিশ্বকে আরও সম্পৃক্ত করতে হবে বলে মনে করেন তারা। যেভাবে তারা চেয়েছে সেভাবে আমরা দিয়ে চেষ্টা করেছি, পারিনি, কাজে আমাদের এখন শক্ত অবস্থান নিতে হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বারবার ওই কথাটার উপরে জোর দেওয়া যে একটা সেফ জোন সৃষ্টি করা হোক, যেখানে তারা যে নিরাপদ থাকবে সেটা কিছু অন্তত পক্ষে তৃতীয় পক্ষের নজরদারির ব্যবস্থা রাখা। দ্বিপক্ষের ব্যাপারেও হয়তো চেষ্টা করবে ওখানে এক ধরনের প্রেশার আনতে, কিন্তু সেই প্রেশারটা যেহেতু এতদিন হয়নি, আগামী যে খুব একটা হবে মনে হচ্ছে না। তো সেই কারণে আমি মনে করি যে এই আন্তর্জাতিকরণের যে বিষয়টা, এটা হয়তো আস্তে আস্তে বাংলাদেশ হয়তো বাড়ানো শুরু করবে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা ইস্যুতে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। নিহত ডাক্তার রাজন কর্মকার ছিলেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক। স্বজন এবং সহকর্মীদের অভিযোগ, হত্যা করা হয়েছে ডাক্তার রাজনকে, আর সেক্ষেত্রে সন্দেহের তীর রাজনের স্ত্রী ডাক্তার কৃষ্ণা মজুমদার রূপার দিকে। প্রথমে অস্বীকৃতি জানালেও পরে সহকর্মীদের চাপের মুখে মরদেহ ময়নাতদন্তের রাজি হন রাজনের শ্বশুরবাড়ির লোকজন। ডাক্তার রাজন কর্মকার ও ডাক্তার কৃষ্ণা মজুমদার রূপা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে ও মেয়ের জামাই। রবিবার রাতে কাজ শেষে সুস্থভাবেই বাসায় ফেরেন ডাক্তার রাজন, কিন্তু ভোররাতে ইন্দিরা রোডে তাদের বাসায় কি এমন ঘটনা ঘটে যাতে দারোয়ান ও ড্রাইভারকে ডেকে রাজনের নিথর দেহ নিতে হয় হাসপাতালে। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। ভোরের আলো ফোটার আগেই লাশ হাসপাতাল থেকে বের করে নিতে লোকজন পাঠান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমন অভিযোগ রাজনের সহকর্মীদের। অতীতেও পারিবারিক দ্বন্দ্বের কারণে রাজনকে হাসপাতালের আইসিইউতে পর্যন্ত থাকতে হয়েছে। এবারও সহকর্মীরা সন্দেহ করছেন স্ত্রীর হাতেই খুন হয়েছেন রাজন, তাই দাবি জানান লাশ ময়নাতদন্তের। সুষ্ঠু তদন্তের জন্য আমরা ময়নাতদন্ত চাচ্ছি, আর কিছু না এই মুহূর্তে। কেন সুষ্ঠু? কারণ এর আগেও এই ধরনের ঘটনার দু একটা ইনসিডেন্টের ইতিহাস আছে, এই জন্য আমরা চাচ্ছি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তো আসলে পোস্টমর্টম করা হয় না, ঢাকা মেডিকেলে করা হয়। এখন ওখানে যে পোস্টমর্টম করা হবে এটাতে ওনাদের কোনো আপত্তি নেই। একটি ফোন কলে সন্দেহ আরও গাঢ় হয়। নোয়াখালীতে অবস্থানরত রাজনের মাকে ভোররাতে ফোন দিয়ে নিজেদের দ্বন্দ্বের বিষয়টি জানান ডাক্তার কৃষ্ণা মজুমদার। মৃত্যু না অপমৃত্যু বিষয়টি নিশ্চিত হতে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান রাজনের মামা। আমার বড় বোনের সাথে কথা হয়েছিল, কথা হওয়ার পরে বলছিলেন আপনি রাত তখন মেবি 2টা কি বা বেশি কিছু কম বেশ হইতে পারে। তখন বলছিল যে কি গোজাই আপনার ছেলে বা আপনার মা, আপনি মা, আমিও সুইসাইড করবো, আপনাদেরকেও দেখে ছাড়বো বা দেখে ছাড়বো, এরকম কিছু একটা কিছু থ্রেট দিচ্ছে, কথার কিছু কথোপকথন চলছিল। ঘটনার পর থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার মেয়ে কৃষ্ণা মজুমদার। পাওয়া যায়নি রাজনের শ্বশুরবাড়ির পক্ষের কোনো মন্তব্য। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ডাকসু নির্বাচন বাতিল সহ 5 দফা দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা আন্দোলনরত 5 প্যানেলের। আগামী মাস থেকে রাজধানীতে চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। উত্তরা, মতিঝিল, ধানমন্ডিতে চলবে এই পরিবহন সেবা, জানালেন ডিএমপি কমিশনার। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ডাকসু নির্বাচন বাতিল ও ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত 5 প্যানেলের নেতারা। নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে আবার পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের 24 ঘণ্টা না যেতে ডাকসু নির্বাচনে আবারও অনিয়মের অভিযোগ তুললেন নূর। আন্দোলনকারীদের চাওয়া পাওয়ার সাথে কণ্ঠ মিলিয়ে 11 মার্চের বিতর্কিত নির্বাচন বাতিল করে আবারও চাইলেন নতুন তফসিল। মধুর ক্যান্টিনের এ সংবাদ সম্মেলনে এসব কথা নূর বলেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন, পুনর্নির্বাচন নয়, এখন ভাবনা তার নতুন কমিটির অভিষেক নিয়ে। এপ্রিলে চালু হতে যাচ্ছে রাজধানীতে চক্রাকার বাস সার্ভিস। উত্তরা, মতিঝিল ও ধানমন্ডিতে চালু হবে এই পরিবহন সেবা, জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে কারওয়ান বাজারে সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এই কথা জানান। রাজধানীতে গণপরিবহনগুলোকে 5টি ফ্র্যাঞ্চাইজিতে আনার
কাজ দ্রুত গতিতে চলছে। আগামী এপ্রিল মাসের মধ্যেই 400-র মতো বিআরটিসি বাস রাজধানীর সড়কগুলোতে নামবে বলেও জানানো হয়। জনসাধারণকে ট্রাফিক সেবা মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। ট্রাফিক আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর বিভিন্ন সড়কে উন্নয়নমূলক কাজ চলছে, সে কারণে রাস্তা অনেকটাই সরু হয়ে যাচ্ছে। এতে ট্রাফিক পুলিশ হিমশিম খেলেও যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলেও জানান আসাদুজ্জামান মিয়া। শেষ হলো দুদিনব্যাপী বিমা মেলা। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সহযোগিতায় চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে আয়োজন করা হয় এই মেলার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির। সভাপতিত্ব করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন আইডিআর এর সদস্য বোরহানুদ্দিন আহমেদ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে আইডিআর এর সদস্য গোকুল চাঁদ দাস সহ বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মেলার শেষ দিনে কোম্পানিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় 63 জনের মৃত্যু, আহত 70 জন। ক্রাইস্টচার্চের ভীতিকর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ক্রিকেটাররা হতাশ, বললেন অধিনায়ক মাহমুদুল্লাহ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে 63 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 70 জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, প্রদেশটির সেন্তানি শহরে শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে 9টি গ্রামের 1.5 শতাধিক বাড়ি, 3টি সেতু, বিমানবন্দরের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত 4000-এরও বেশি নাগরিককে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কাজ করে যাচ্ছে। পাপুয়া প্রদেশে 2 সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। গেল জানুয়ারিতে দেশটির সুলাওয়েসি দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত 70 জনের মৃত্যু হয়েছিল। বঙ্গবন্ধুর জন্মদিন আজ। জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলায় 8 বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। মোট নিহত 50। 2টি মসজিদে হামলা চালিয়েছে ব্রেন্টন একাই। দেশবাসীর গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। ভুল রাজনীতির কারণে বধির হয়ে গেছে বিএনপি জামায়াত, বলেছেন মোহাম্মদ নাসির। মিয়ানমারের সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর তাড়াহুড়ো করে সম্পাদিত প্রত্যাবাসন চুক্তিটি ভুল ছিল, তাই ফেরত পাঠানো যাচ্ছে না রোহিঙ্গাদের, অভিযোগ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। ধন্যবাদ।